মহিলাগো মানে ছাড় দেয় না, বাচ্চা করে উদ্যম মেয়েরা নদীতে ফালিয়া যে অধিকারটা পাওয়ার কথা আমরা এই অধিকারটা পাইতাম না। হ্যাঁ করে যদি আমরা টাকা দিই তাহলে আমগরে বাইতে দেয়। স্যার আমাদের 500 টাকা সঞ্চয় করতে হলে বহু কষ্ট হয়ে যায়। কিলিগা চিংড়ি মাছ বেচে তার 500 টাকা রুজি করা যায় না। জেলেদের চাইতে মাছের খবর বেশি, মানে মাছ মনে হয় একটু গুরুত্বপূর্ণ বেশি হয়ে ওঠে আমাদের কাছে। আমরা যখন যাই কমিউনিটিতে, তারা হয় ঘুমায় থাকে মাছ ধরে আসছে, অথবা মাছ ধরতে গেছে হয়তো 4-5 দিন, 7-8 দিন, 10 দিনের জন্য। জেলেদের যে প্রবলেম, আমাদের মূল প্রবলেম হচ্ছে যে এনফোর্সমেন্টের একটা উৎসব হলো জাল পোড়ানো উৎসব। নৌবাহিনী বলি, কোস্টগার্ড বলি, তারা যে আধুনিক সরঞ্জাম নিয়ে গিয়ে একটা ছোট কাঠের নৌকার বিরুদ্ধে অভিযান চালায়, এটা আসলে একটা কন্ট্রাস্টটা বড় মারাত্মক। যে এটা আমরা আসলে কিভাবে দেখি, হ্যাঁ, যে ছোট তার কাছে ওই দ্রোণ, ওই জিনিস কেমন লাগে। তো সেটা এই সেন্সগুলো আমরা কিভাবে আমাদের গণমাধ্যমে আনবো, যে আপনি একটা 70,000 টাকার, 50,000 টাকার, 60,000 টাকার নৌকা নষ্ট করার জন্য আপনি কত ইনভেস্ট করলেন। আপনি এখন ইরান যুদ্ধে হচ্ছে যে লো কস্ট মিসাইল এবং লো কস্ট ড্রোন কিভাবে যুদ্ধকে এক্সপেন্সিভ করে দিল এবং অসম যুদ্ধকে কিভাবে ছোটোর পক্ষে নিয়ে গেল, যে কস্ট কমাইতে পারলো তার পক্ষে নিয়ে গেল। তো সেই জায়গাগুলো আমরা আসলে কিভাবে অ্যাড্রেস করবো, এটা তো আর আমরা সমকাল একা না, সবাই মিলে কিভাবে অ্যাড্রেস করবে। জলবায়ুর জায়গায় অ্যাড্রেস করতে হবে তাকে, এনফোর্সমেন্টের জায়গায় তাকে, সবার আগে হলো যে এথিক্যাল জায়গাটা তাকে অ্যাড্রেস করতে হবে। তখন একজন পড়ে বুঝবে যে ঠিক আছে, ওকে এটা দেওয়ার মতো ভালো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ওই রকম কন্টেন্ট তৈরি করতে পারি না। কথা হচ্ছে জেলেদেরকে নিয়ে, এবং আমরা বেশিরভাগ সময় যখন পত্রিকা পড়ি আমরা দেখতে পাই যে জেলেদের চাইতে মাছের খবর বেশি, মানে মাছ মনে হয় একটু গুরুত্বপূর্ণ বেশি হয়ে ওঠে আমাদের কাছে জেলেদের চাইতে, যারা হচ্ছে মাছ ধরার সাথে জড়িত এবং বেশ অনেক বছর থেকে, মানে সবচেয়ে প্রাচীন পেশাগুলোর মধ্যে একটা। আমরা 2024 সালের যেটা 22 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, মূলত ইলিশ রক্ষার জন্য 2024 সালে কেন দেখলাম, কারণ হচ্ছে একটা সরকার পরিবর্তন হয়েছে 24 সালের জুলাই অগাস্টে, এবং ধরে নেওয়া যায় যে এটা একটা রেজিম চেঞ্জ। যদি স্বাধীনভাবে সংবাদপত্র চালানোর ক্ষেত্রে কোনো অভিযোগ আসে যে এর পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করে, তার মানে হচ্ছে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তাতে সংবাদ মাধ্যমের যে প্রকৃতি, তাদের সংবাদ পরিচালনা করার যে ধরন, তাতে একটা পরিবর্তন আসার কথা। এখন সেই এজাম্পশনের জায়গা থেকে আমরা ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমরা আগেও করেছি, এটা সবসময় পাবলিশ করতে পারিনি সিকিউরিটির রিজনে। 24 সালে কি আমরা ডিফারেন্সটা কি দেখতে পাই, যে এখন সংবাদপত্রগুলো কিভাবে কভার করবে, সেই কিউরিওসিটির জায়গা থেকে দেখা। তো আমরা মোট 116টা রিপোর্ট রিভিউ করেছি, যেটা প্রায় 20টার বেশি নিউজ আউটলেট, যেটা সংবাদপত্র, টেলিভিশন দুটো মিলেই, ইলেকট্রনিক এবং হচ্ছে প্রিন্ট মিডিয়া দুটো মিলেই 22টা ডিস্ট্রিক্টের খবর এখানে এসছে। 68% রিপোর্ট হচ্ছে এনফোর্সমেন্ট নিয়ে, অ্যারেস্ট, মানে জেলেদেরকে অ্যারেস্ট করা নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার সময় স্বাভাবিকভাবে এটা থাকার কথা, কিন্তু জেলেদের কষ্ট কী হয় সেটা নিয়ে স্টোরিটা কম, 18%-এর মতো। পার্সেন্টেজটা ম্যাটার করে না, কারণ এটা মানে বাংলাদেশের সবসময় সব সংবাদপত্রে সব রিপোর্টের অ্যানালিসিস না। একটা মাত্র রিপোর্ট শুধু, যেটা হচ্ছে জেলেদের হার্ডশিপ নিয়ে কথা বলে, খুব ডিপলি না, অল্প করে দাদন পদ্ধতি বা এই ধরনের জিনিসপত্র নিয়ে। আমরা জেলে বলতে যেটাকে দেখি, এর মধ্যেও কিন্তু অনেক ডাইভার্সিফিকেশন আছে। এটা হচ্ছে যে ওদের মধ্যেও মার্জিনালাইজ গ্রুপগুলো আছে, যে এটা হচ্ছে কেউ হয়তো নৌকার মালিক, তাদের একটা রিস্কের বা মার্জিনালাইজেশনগুলো একরকম। আবার যারা ভাগী হিসাবে কাজ করছে, একদম ট্রুলি, যাদেরকে আমরা কখনো রিচ করতে পারি না, আমাদের যত স্টাডি বলি বা আমাদের যত নিউজ কাভারেজ বলি, কারণ ওই লোকগুলো হয় তারা ঘুমায় থাকে। আমি যে বারবার বলি যে হয় আমরা যখন যাই কমিউনিটিতে, তারা হয় ঘুমায় থাকে মাছ ধরে আসছে, অথবা মাছ ধরতে গেছে হয়তো 4-5 দিন, 7-8 দিন, 10 দিনের জন্য। তো ওই লোকগুলোকে কিন্তু আমরা কখনোই রিচ করতে পারি না, না সাংবাদিক, না যারা গবেষক আছি তারাও। এটা দেখা যাচ্ছে যে যারা অ্যাভেলেবেল থাকতেছে, মধ্যস্বত্বভোগী যারা আছে, তাদেরকে দিয়েই আমরা মৎস্য সেক্টরকে দেখার চেষ্টা করি। যে অধিকারটা পাওয়ার কথা আমরা এই অধিকারটা পাইতাম না। আমাদের সবাই কথা বলতে ঘৃণা করতো,
যে বেঁধে বললা আমাদের দূরে খেদিয়ে দিত, যে সরো সরো তোমরা বেঁধে। হাসপাতালও আমাদের চিকিৎসা করতো না, যদি কোনো ঝাইঝামাল হইতো আমাদের থানাও পুলিশ আসতো না, মানে আমাদের শাসন করতো না, একটা অভিযোগ দিলে আমাকে ধরতো না। মানে আমাদের অনেক কষ্ট হইতো। যারা মনে করেন যে আমাদের যে যারা অবিহিত মাছ ধরে তাদেরকে নালে ধরুক, আমরা তো বৈধ মাছ ধরি, চিংড়ি মাছ ধরি, বাইলা মাছ ধরি, ট্যাংরা মাছ ধরি, আমাদের পর্যন্ত বাইরে মহিলাগো মানে ছাড় দেয় না, বাচ্চা করে উদ্যা মেরে নদীতে ফালিয়ে দেয়, নো পুলিশ ফিশারি গার্ড। হ্যাঁ করে যদি আমরা টাকা দিই তাহলে আমগরে বাইতে দেয়। স্যার আমাদের 500 টাকা সঞ্চয় করতে হলে বহু কষ্ট হয়ে যায়। কিলিগা চিংড়ি মাছ বেচে তার 500 টাকা রুজি করা যায় না, হাতে বইটা নিয়ে চলিয়া নদীর মাঝখানে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু তেল কেনার টাকা থাকে না। আমরা অসহায় মানুষ, আমাদের পাশে দাঁড়ান। যে একটা লোক ধইরা নিলে তাদের ফ্যামিলিতে কি ক্ষতিপূরণটা হয় এটা যাচাই করেন। একটা সংসার যে চালগুলা দেয় স্যার, চালকে সুদা চাল দিলে তো আর হয় না, ডাল লাগে, নুন লাগে, অনেক কিছুই লাগে। আর যে 25 কেজি চাল দেওয়ার কথা উনি 25 কেজি চাল দেয় না, কারো হয় 19 কেজি, কারো হয় 20 কেজি, কারো হয় 21 কেজি। আর চাইলের ভাতগুলো যদি সকালে রান্ধি লাসা হইয়া যায়, খাওয়া যায় না স্যার। স্যার আমরা মানুষ, আমরা বেদে, আমাদের গায়ে লেখা নাই, আমাদের পাশে দাঁড়ান। আমাদের অধিকারটা, এই অধিকারটা আমাকে ধরিয়া দেন। কিন্তু সে কথা বলতে চাই, আমরা কিন্তু প্রচুর লেখালেখি করি তাদের জীবনযাত্রা নিয়ে, তাদের এই 10 কেজি চাল, 25 কেজি চাল নিয়ে। এখানে যে বিষয়টা উনি আরও বলেছেন যে তাদেরকে আমরা আসামি হিসাবে দাঁড় করার চেষ্টা করি প্রশাসন। আমরা কিন্তু এটা জানেন, আমরা তো সংবাদপত্র, আমরা যে খবরটা পাই সেটাই তুলে ধরার চেষ্টা করি। তারপরে আমরা কিছু জেলে তারা কথা বলতে ভয় পায়, যেটা উনি বলেছেন যে তাদের পরিচয়হীনভাবে তাদের বক্তব্য তুলে ধরি, এটা যাতে তারা প্রশাসনের হাত থেকে হয়রানি যাতে না হয়, এই জন্য আমরা তাদের নাম জেনেও আমরা জানি। আমার বাড়ি চাঁদপুর নদীর পাড় থেকে মাত্র 1 কিলোমিটার মধ্যে আমার চাঁদপুর শহরে আমার বাসা। এজন্য আমরা অনেক জেলেদের নাম জানি, জেলেদের যারা মধ্যস্বত্বভোগী যাদের নিয়ে কাজ করে তাদের সম্পর্কেও জানি। জানার পরও ওই যে কিছু হয়রানির কারণে কিন্তু আমরা নামগুলি অজ্ঞাত হিসাবে রেখে বেনামে আমরা অনেক সময় রিপোর্টিং করি। এখানে আরেকটা বিষয় হলো, শিশুদেরকে কিন্তু এই সময় ঢাল হিসাবে ব্যবহার করে জেলেরা, শিশুদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে, কারণ শিশুদের তো কারাদণ্ড বা আটকের সম্ভাবনা কম থাকে। এই জন্য জেলেরা কী করে, এই সময় তারা 2-1 জন সিনিয়র থাকে, বাকি শিশুদেরকে নামিয়ে দেয়। আবার এখানে যে 44,000 জেলে পরিবারের যে 45,615 জন যে জেলের বর্তমান হালনাগাদ তালিকা, এটাও কিন্তু সঠিক নয়। জরিপ করা বা খোঁজ খবর নেওয়া এরকম মনোযোগী সাংবাদিকের অভাব আছে আমার দৃষ্টিতে মনে হয়। হয়তো ফ্লাড আসলো, এরকম একটা দুর্যোগ আসলো, ওই সময় একটা রিপোর্টিং হইলো, হয়তো কী অবস্থা আছে এরকম আর কি। এগুলো আসলে ওই এই যে আজকের যে অনুষ্ঠান, আজকে যে এই প্রোগ্রামটা, এগুলো মনে হয় আরও স্থানীয় পর্যায়ে যদি এখান থেকে গিয়ে কিছু লোকাল সাংবাদিকদের সাথে ইয়ে করা যায়, তাহলে আরও এদের মধ্যে এই কনসিয়াসনেসটা গ্রো করবে আর কি। নদীর বিষয়গুলো নিয়ে বেশি কাজ করে এবং নদীর কমিউনিটি যেন বেনিফিটেড হয় সেগুলো নিয়ে কাজ করছে। তো সেই জায়গাটায় অধিকারের বিষয়টা মানে ততটা এখনও পর্যন্ত, মানুষের অধিকারের বিষয়টা এখনও পর্যন্ত আরও প্রমিনেন্ট হয়ে আসা উচিত, সেটা আমরা মনে করি এবং আমরা সেই ক্ষেত্রে কাজ করছি। তবে মিডিয়ার যে সাপোর্ট, যেটা নাকি চাঁদপুর থেকে যে আপা বলেছেন, ওনাকে আগেও শুনেছি আমি CNRS-এর কয়েকটা ওয়ার্কশপে, এবং উনি সম্পূর্ণই সত্য ভাষণ দিয়েছেন যে ওনাদের অধিকারকে যদি আমরা সিম্বলিক অর্থে ধরি যে কতটা উঠে আসছে মিডিয়াতে, তাহলে বলতে হয় যে অনেকটা নেগলিজিবল, এবং সেটা শুনছে না। আর মৎস্যজীবীদের বা মৎস্য আহরণ সংক্রান্ত যত রিপোর্ট হয় সেগুলি পড়ে ঢাকাতে বসে বা বড় শহরে বসে বোঝা যায় না আসলে এটা রিপোর্টটা কিসের উপরে হচ্ছে। সেটা কি মাছের উপরে হচ্ছে, না ওই নদী দখলের উপরে হচ্ছে, না জমি দখলের উপরে হচ্ছে। এক এক এলাকা ভেদে এই যে এক এক জেলেদের যে ভিন্ন ভিন্ন এবং একই রকমের এবং ভিন্ন ভিন্ন দুই ধরনেরই যে তাদের যে মানে চ্যালেঞ্জ, জীবনযাপনের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আমরা যখন পেপারে যখন কোনো একটা নিউজ আসে তখন সেটাকে জেনারেলাইজ করে ফেলা হয়। যখন কোনো ফেসবুকেই যখন পোস্ট আসছে যে জেলেদেরকে ধরা হয়েছে, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় তারা মাছ ধরছিলেন, কেন মাছ ধরছিলেন সেইটা কিন্তু ওই পাবলিক ওপিনিয়ন নেই। যতগুলো আপনারা কমেন্ট দেখবেন সবগুলো কমেন্টেই দেখবেন যে বাহবা দিচ্ছে যে খুব ভালো হয়েছে, কিন্তু আমরা ওইটা চিন্তা করি না যে যে আমরা তো মাছে ভাতে বাঙালি,
তো এই কৃষক বা কৃষি নিয়ে এগ্রিকালচার নিয়ে আমাদের যে ধরনের ইমোশনটা কাজ করে, আমি জানি না কেন জানি জেলেদেরকে নিয়ে স্পেসিফিক্যালি যারা কিনা ওপেন ওয়াটারে হচ্ছে মাছ ধরেন, তাদেরকে নিয়ে কেন জানি আমাদের ওই চিন্তার জায়গাটা আসলে আসে না। যখন মাছ ধরা বন্ধ থাকে তখন যে কৃষকরা মৎস্যজীবীরা যে সহযোগী সরকার থেকে সাহায্যটা দেওয়া হয় সেটা পর্যাপ্ত না। সেটা এমন একাধিকবারও লেখা হয়েছে এবং আমরা এরকমও কলাম করেছি যে জলবায়ু পরিবর্তনে তাদের জীবিকা কতটা হুমকির মুখে। তবে অবশ্যই আরও মানে কাজ করার জায়গা আছে, মানুষকে দৃশ্যমান করার, তারপর হচ্ছে পরিসংখ্যানের ভিতরে মানুষের কাছে তাদের গল্পগুলো তুলে ধরা। আমরা যেটা করছি এখন টেলিভিশন থেকে সম্প্রতি বেশ কদিন থেকে আমরা একটা সিরিজ করছি নদী দখল, নদী খাল দখল এইসব নিয়ে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো নিয়ে, সাতক্ষীরা, বরগুনা, বরিশাল, কক্সবাজার, সুনামগঞ্জ এরকম এলাকাগুলো নিয়ে। ফলে ওইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতা থাকেন বরাবরই বেশিরভাগ এদেরই ছত্রছায়া বা এদেরই কর্মী বা নেতারা তাদেরই দখলে যায়, এই জিনিসগুলো দখল করে ফেলেন। ফলে সংকুচিত হয়ে যায় ওই পেশার জনগণ যারা আছেন তাদের যে মৎস্য আহরণের যে সুযোগটা সেটা সংকুচিত হয়ে যায় অনেক ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই। ফলে তারা আসলে যেই সময়টা মাছ ধরতে পারে বা ধরার কথা, পর্যাপ্ত মাছও নেই দূষণের কারণে, পারেন না তারা। ওই বেশিরভাগ সময়ে বছরের ওরা অন্য কাজ করতে হয় অথবা কাজ ছাড়াই থাকতে হয়। তারপরেও তাদের মধ্যে যে মাছ না ধরার সরকারি যে বিধিনিষেধ থাকে ওই সময়টায় জেলেদের উপর যে টর্চারটা করা হয় বাকি 11 মাস ওই জেলেগুলোদের বেঁচে থাকার জন্যে বা ওই সম্প্রদায়কে বেঁচে থাকার জন্যে যা যা করণীয় আমাদের সরকারি তরফ থেকে আমার মনে হয় অনেক বেশি ঘাটতি আছে এই বিষয়টা। মানে নীতিমালায় যারা আছেন বা সম্পাদকীয় বিভাগে যারা কাজ করেন, আমরা মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু মানে অন্তত বছরে হলে খুব বেশি হয়ে যাবে, আমার মনে হয় মাসে একটা দুটো আমরা উপসম্পাদকীয় আর সম্পাদকীয় দু একটা আনতে পারি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। যার কারণ মৎস্যজীবীদের উপর অনেকগুলোই রিপোর্ট হয়, সেই রিপোর্টকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই সম্পাদকীয়গুলো লিখতে পারি। মৎস্য খাতের অবদান অর্থাৎ জেলেদের অবদান মোটা দাগে, কিন্তু আমরা এটা অস্বীকার করে যাচ্ছি, মানে রিকগনাইজ করছি না। আবার আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করলাম আসার আগে, যে আসলে আমরা জেলেদের নিয়ে কথা বলছি, জেলেদের নিয়ে আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা হয়তো বা লিখছি না, কম লিখছি, সেটা ইগনোর করা। আমরা এমন না যে তাদেরকে অ্যাভয়েড করছি, কিন্তু অনেক সময় হয়ে উঠছে না। এটা এই দুর্বলতাগুলো চিহ্নিত করাই আসলে আজকের একটা আলোচনার জায়গা। কিন্তু আমি খুব অবাক হলাম যে বাংলাদেশে শুধু মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটটা আমি দেখে এসেছি আসার আগে, সেখানে 34টা সরকারি প্রকল্প আছে, যেখানে 10,573 কোটি টাকার প্রকল্প আছে। শুধু মৎস্য কেন্দ্রিক প্রকল্প আছে 22টি। আমি একদম অথরিটি নিয়ে বলছি কারণ আমি নোট নিয়ে এসেছি। তো আমি খুব বিস্ময়ের সাথে জানতে চাই যে আমরা কি এই প্রকল্পগুলো কি কখনো ট্র্যাক করি? আমরা এটা মানে যদিও সাংবাদিকদের কাজ প্রকল্প ট্র্যাক করা না, কিন্তু তারপরও আমরা এই প্রকল্পগুলোকে যদি একটু যাচাই বাছাই করে দেখি, আমরা কি যারা ন্যাশনাল লেভেলে কাজ করি তারা কি কখনো এই প্রকল্পগুলোর কথা ভাবি যে এই প্রকল্পগুলোর ইম্প্যাক্ট কি? দেখা যায় যে গাড়ি চালায় সেও গিয়া জেলে হয়ে গেছে, হ্যাঁ, আর যে খাঁটি জেলে সে ইয়ে হয় না। এবং জেলেদের নিয়ে প্রচুর স্টোরি করার আছে। আপনার বোধহয় কতজনের অভিজ্ঞতা আছে আমি জানি না, ওই মনপুরায় আমি কিছুদিন থেকে জেলেদের সঙ্গে তাদের ট্রলারে ঘুরে ঘুরে আমি দেখছি। আপনার জেলেরা করে কি, ওই আকাশ খারাপ হলে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় যে যাইও না, 2 নম্বর 3 নম্বর সতর্ক সংকেত যাইও না। জেলেরা কিন্তু তখন আরও বেশি বেরিয়ে যায়, কারণ তখন মাছ বেশি ধরা পড়ে। এডিটোরিয়ালে আপনারা যদি একটা সিন্ডিকেট বা একটা গ্রুপ করে লেখা সংগ্রহ করে কোন বিষয়ে আপনারা লিখাবেন সেই পার্টিকুলার বিষয়গুলো ধরে যদি আপনারা লেখা তৈরি করে মিডিয়াকে দিতে পারেন, আমার মনে হয় মিডিয়াগুলো সেটা ছাপতে আগ্রহী হবে। গণমাধ্যম
আপনি যদি এখন অন্য আরেকটা ইস্যু নিয়েও বসেন, এইরকমই কথা বলতে হবে যে এত পার্সেন্ট পক্ষে নিউজ পায় না। যারা মাঠে কাজ করেন এবং যারা পত্রিকা অফিসে থাকেন তাদের ভিতরে দেখার চোখের পার্থক্য আছে। তারা যেটা দেখতে চান আমরা সেটা পাঠক পড়তে চায় না বলে দিতে চায় না। এরকম নানা রকম কনফিউশন প্রত্যেকটা ইস্যুতে আছে। গণমাধ্যমের সবসময় হয়তো সেই রিসার্চ করার সুযোগটা হয় না, তারা হয়তো মাঠের অত তথ্য জানে না, কিন্তু তারা কিন্তু চায় যে আপনাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে তারা তাদের মতন করে সেটি উপস্থাপন করতে, কিন্তু সামহাউ যোগাযোগটা হয় না। তো এই যে এই যোগাযোগের জায়গাটাতেও আমাদের অনেক কিছু কাজ করার আছে, যাতে আমরা সঠিক তথ্যটা পাই, ডাটাগুলো পাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। তো মৎস্যজীবীদের এই বিষয়টা জাল পোড়ানো, কারাদণ্ড, এই নিউজগুলো যে একেবারে হয় না, হয়, কিন্তু ওই মৎস্যজীবীর অ্যাঙ্গেল থেকে বা মানবিক অ্যাঙ্গেল থেকে সেভাবে আসে না, কারণ আমাদের প্রতিনিধিরা যেভাবে উপস্থাপন করেন আমরা তো আর সেটাকে চেঞ্জ করতে পারি না, আমূল পরিবর্তন করতে পারি না। তো এইরকম আইস ব্রেকিং আলোচনা বা ওই প্রতিনিধিদের আসলে কোনো নিউজ মিডিয়া প্রতিনিধিদের প্রশিক্ষণ, দৃষ্টিভঙ্গি পাল্টানো ইত্যাদি এত দায়িত্ব পালন করতে পারে না। আমরা রিসেন্টলি যদি দেখি ঢাকা ওয়াসা 920 কোটি টাকা খরচ করার একটা প্রকল্প নিয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ক্ষেত্রে। তারা কিন্তু আমাদের আশপাশের যে নদীগুলো আছে ঢাকা কেন্দ্রিক, এই নদীগুলোর পানি পিউরিফাই করে যে বা বিশুদ্ধ রাখার যে একটা চেষ্টা, এই জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি না। জেলেরা কেন নেই এখন আমি বোঝার চেষ্টা করছি কেন নেই। তখন ভাবলাম যে হ্যাঁ জেলেরা থাকতো, আমরা বলছি জেলের অধিকার কেউ কাউরে দেয় না। অধিকার তখন আসে, আজকে গার্মেন্টসের অধিকার 20 বছর আগের গার্মেন্টস শ্রমিক এবং আজকের গার্মেন্টস শ্রমিকের জীবনযাপন, তাদের ওয়েজ ইত্যাদি ইত্যাদি উন্নয়ন হয়েছে। এর অনেক বড় কারণ হচ্ছে এরা সংঘবদ্ধ হতে পারছে এবং এরা প্রেস ক্লাবের সামনে 10টা গাড়ি ভাঙতে পারছে, আটকায় দিতে পারছে। এলিটরা বাধাগ্রস্ত হয়েছে, হ্যাঁ ওনাদের কথাটা শোনা দরকার। সাধারণভাবেই দেখে আসতেছি আমরা যে মিডিয়াতে, সংবাদপত্রে তেমন একটা গুরুত্ব পায় না। এটা এখন কেন পায় না সেটা আমাদের বের করতে হবে। এবং এই খাতটা নিয়ে, এটা তো বাংলাদেশে প্রোটিনের একটা সবচেয়ে বড় উৎস হচ্ছে মাছ, কাজে এই খাতটাকে গুরুত্ব আরও দেওয়া উচিত, এটা আমি মনে করি সব ইয়েতেই। সম্পাদকীয় পাতায় আরেকটা জিনিস করা যেতে পারে, মৎস্য গবেষক যারা মৎস্য নিয়ে তাদের ইন্টারভিউ ছাপানো, এটা পরিমাণ বাড়ানো যেতে পারে, এদের লেখাগুলো বাড়ানো যেতে পারে, সম্পাদকীয় ক্ষেত্রে এই ভূমিকাগুলো করতে পারে। আপনাদের কোনো সংগঠিত মানে গার্মেন্টস শিল্পের যেরকম সংগঠিত সংগঠন আছে, যেভাবে তাদের মানে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে নিউজ ক্রিয়েট করা, আপনাদের দিক থেকে বিশেষ করে জেলে সম্প্রদায়ের দিক থেকে কোনো নিউজ ক্রিয়েট করা হয় নাই, আন্দোলন করা হয় না, মানববন্ধন, প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের সাথে মতবিনিময়, এই ধরনের মানে অ্যাক্টিভিটিসটা জেলে সম্প্রদায়ের কাছ থেকে নাই। আপনাদের যদি কোনো সংগঠন শক্তিশালী কেন্দ্রীয়, এটা এমন হতে পারে যে থানাভিত্তিক, জেলাভিত্তিক হয়ে কেন্দ্রীয় সংগঠন থাকবে, এরকম যোগ্য নেতৃত্ব যারা বার্গেনিং করতে পারে সংশ্লিষ্ট মানে অংশীজনগুলোর সঙ্গে। যে আজকে আপনার এই যে আপনার নতুন গভর্নমেন্ট আসছে, যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিলেন, এখানে তো জেলেদের আলাদা কার্ড, যেটা মানে আলাদা কার্ড, এটা অবশ্যই আপনারা খুব শীঘ্রই, আমি বলবো এই সংগঠন যারা এই জেলাদের নিয়ে কাজ করেন, এই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যদি আপনারা রিচ করতে পারেন, তাহলে অবশ্যই আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে মানে বঞ্চিত বা মানে সমস্যাগুলোতে উনি আপনার মানে দৃষ্টি দিচ্ছেন, আপনাদের জেলে সম্প্রদায়ের এই সমস্যাগুলো যদি ওনার কান পর্যন্ত পৌঁছানো যায়, প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট আমার মনে অবশ্যই ইনিশিয়েটিভ নেবেন, মানে জেলেদের প্রবলেমগুলো যেটা যে আপনাদের যে অধিকারগুলো যে বঞ্চিত হচ্ছেন, এই জায়গাটা আপনাদের এখানে যে এনজিও বা অন্যান্য যারা কাজ করতেছেন, আপনাদেরও ওনাদেরকে গাইড করে এই জায়গাটায় পৌঁছানো।